আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 26 পৃষ্ঠার কাহারবাদ দৃঢ়লয় সারগাম চর্চা এবং সাঁওতাল নাচের যে একটি ছবি দেওয়া ছিল, আমরা সেই ছবি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 27 পৃষ্ঠা থেকে। এখানে আমরা 27 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি কৃষিজীবী সাঁওতাল পরিবারের রয়েছে 12 মাসে 13 পার্বণ। নৃত্য গীত প্রিয় সাঁওতাল উৎসব এলেই বাড়ির উঠানে বাজে মাদল, সিঙ্গা, মন্দিরা আর ঢোল। উৎসবে মেতে ওঠে গ্রামের ছেলে বুড়ো সবাই। বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে থাকে নানা ধরনের উৎসবের আয়োজন। সাঁওতাল সম্প্রদায়ের বছরের শুরুই হয় ফাল্গুন মাস থেকে। সাঁওতাল সম্প্রদায়ের বছর শুরু হয় কোন মাস থেকে? ফাল্গুন মাস থেকে। ফাল্গুন মাসে শালই উৎসব হয়ে থাকে। কি উৎসব হয়? শালই উৎসব। চৈত্র মাসে হয় বঙ্গাবঙ্গী। হোম হয় বৈশাখ মাসে। আশ্বিনে হয় দিবি। আর পৌষে হয় সোহরাই। আর এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সাঁওতাল মেয়েদের দলবদ্ধ নৃত্য। আরেকটি উল্লেখযোগ্য পার্বণ হলো বাহা উৎসব। ফাল্গুনের রাঙা পলাশের মতন রঙিন এই বাহা উৎসব। এই উৎসবেরও প্রধান আকর্ষণ নাচ। পুরুষেরা বাজায় ধামসা, মাদল, টিকারা, বাঁশি আর পরনে থাকে ধুতি। মাথায় পরে কখনো ময়ূরের সরু পালক, কখনো মোটা একগুচ্ছ পালক, কখনো মাথায় শুধু লাল রঙের কাপড়। আর মেয়েরা কোমরে জড়িয়ে শাড়ি পরে। তারা কানে কানপাশা, গলায় হার, হাতে ময়ূরের পালক এবং পায়ে ঘুঙুর লাগিয়ে নাচে অংশগ্রহণ করে। 6 থেকে 7 জনের বেশি নানা বয়সের মেয়েরা দলগতভাবে এই নাচে অংশগ্রহণ করে। সাঁওতাল নাচে মূলত ঝুমুর তাল বাজানো হয়। এই পাঠে আমরা সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুসরণ করব। এখানে সাঁওতাল নাচের ভঙ্গির অনুশীলন বিষয়ে দেওয়া আছে, একটু পরে দেখি। পদচলন অর্ধেক গোলাকারে পাশাপাশি সকলে দাঁড়িয়ে 3 পা আগায়, আবার 3 পা পিছিয়ে তাল রক্ষা করে। পায়ে থাকে ঘুঙুর, এভাবে পাশাপাশি চলতে থাকে। সামনে পিছনে চলার সময় প্রতি পদক্ষেপেই শরীরে একটি ঝোঁক থাকে, ঠিক যেন নদীর ঢেউয়ের মতন। বাজনার লয় বাড়ার সাথে সাথে পদচলনের গতি বৃদ্ধি হয়, সাথে দেহের ঝোঁকের দুলনিও বৃদ্ধি হয়। 6 থেকে 7 জনের বেশি হলে একইভাবে আরেকটি দল গঠন করে পরস্পরের মুখোমুখি দাঁড়ায়। এরপর দুটি দল একই সাথে ডান থেকে বাম দিকে, আবার বাম থেকে ডান দিকে ঘুরে নাচ করে। নাচের ভিন্নতা আনার জন্য দ্রুত লয়ের সাথে সাথে উবু হয়ে একই পদচলনের সাথে তারা নাচ করে থাকে। এরপর রয়েছে মুখ ভঙ্গি। সাঁওতালদের নৃত্য মূলত আনন্দের নৃত্য, তাই এই নৃত্যের মুখভঙ্গিও হবে সদা হাস্যোজ্জ্বল। পরের দিন সকালে তারা রওনা হলো নয়াবাদ মসজিদ দর্শনে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত এই অনন্য সুন্দর স্থাপত্য নিদর্শনটি। এখানে নয়াবাদ মসজিদের ছবি দেওয়া আছে। মসজিদের প্রবেশদ্বারের উপর ফরাসি ভাষায় রচিত লিপি থেকে এর নির্মাণ তত্ত্ব জানা যায়। পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্যকর্মীরা ডেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে মোকাম তৈরি করেন এবং সেখানে এ মসজিদ নির্মাণ করেন। কোথায় মোকাম তৈরি করেন? নয়াবাদ গ্রামে। মসজিদটি আয়তাকার, যার 3টি গম্বুজ রয়েছে। মাঝের গম্বুজটি দুপাশের গম্বুজের তুলনায় কিছুটা বড়। মসজিদটির 4 কোণায় 4টি অষ্টভুজাকৃতির মিনার রয়েছে। মসজিদে মোট 104টি আয়তাকার ফলক রয়েছে। ফলকগুলোতে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। মোগল স্থাপত্য নিদর্শন সম্বলিত নয়াবাদ মসজিদটি আমাদের দেশের এক অনন্য স্থাপত্য নিদর্শন। কাজন্ত মন্দির, এই যে কাজন্ত মন্দিরের ছবি দেওয়া আছে এখানে এবং নিচে কিছু এর বিবরণ দেওয়া আছে, একটু পরে দেখি। দিনাজপুর শহর থেকে প্রায় 12 মাইল উত্তরে দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কে পশ্চিমে ডেপা নদীর পারে কান্তনগর গ্রামে এই মন্দিরটি অবস্থিত। কোন গ্রামে? কান্তনগর গ্রামে। এই মন্দিরটি স্থাপিত অষ্টাদশ শতাব্দীতে। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট
টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরে। বর্গাকৃতির মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গণের উপর স্থাপিত। মন্দিরটি 3টি ধাপে উপরে উঠে গিয়েছে। মন্দিরটির ভিত্তি থেকে শুরু করে চূড়া পর্যন্ত ভেতরে ও বাইরের দেয়ালে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। এখানে কাজন্তী মন্দিরের পোড়ামাটির ফলকগুলো দেখানো হয়েছে। পোড়ামাটির ফলকগুলোতে মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনীর অনুসরণে মনুষ্য মূর্তি ও প্রাকৃতিক বিষয়াবলী নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া কৃষ্ণের নানা কাহিনী, সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার অভিজাতদের বিনোদনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বনের ভেতরে শিকার দৃশ্য, হাতি, ঘোড়া, উট সহযোগে রাজকীয় শোভাযাত্রা, কুরুক্ষেত্র ও লঙ্গার প্রচণ্ড যুদ্ধের দৃশ্যগুলি চমৎকারভাবে চিত্রায়িত করা হয়েছে এবং এসব পোড়ামাটির ফলকগুলোতে। কাজন্ত মন্দিরে প্রায় 15,000 প্রায় 15,000 পোড়ামাটির ফলক রয়েছে। অপূর্ব পোড়ামাটির ফলক আর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী সম্পন্ন কাজন্তীর মন্দির আমাদের দেশের এক অনন্য স্থাপত্য নিদর্শন। নয়াবাদ মসজিদ ও কান্তজির মন্দির পরিদর্শনের সাথে সাথে সকলে বন্ধু খাতায় কিছু পোড়ামাটির ফলকের ড্রয়িং এবং তথ্য উপাত্ত লিখে নিল। এরপর তারা তাজহাট জমিদার বাড়ি এবং সেখানে অবস্থিত রংপুর জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি সহ অন্য দর্শনীয় স্থান ভ্রমণে গেল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তগৌরব দেখতে। স্মৃতিস্তম্ভ রক্তগৌরব, এখানে স্মৃতিস্তম্ভর একটি ছবি দেওয়া আছে। এরপরে আরও কিছু বিবরণ দেওয়া হয়েছে, একটু পরে দেখি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে 28শে মার্চ একটি অবিস্মরণীয় দিন। 1971 সালের মার্চ মাসে সারা দেশের মতো রংপুরে ছাত্র জনতার মিছিল, মিটিং আর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে সমস্ত শহরে। 28শে মার্চ মুক্তিকামী বীর বাঙালির সাথে ওরাও সাঁওতাল সহ রংপুরের সকল মানুষ ঢোল বাজিয়ে ঘাঘট নদীর তীরে একত্রিত হয়। সেখান থেকে তারা বাঁশের লাঠি আর তীর ধনুক হাতে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে। মুক্তিকামী মানুষ সেনানিবাসের 400 গজের মধ্যে আসতেই পাকিস্তান সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে শত শত মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। মুক্তিযুদ্ধে নিষ্পেদগঞ্জের মুক্তিকামী মানুষের এই মহান আত্মোৎসর্গের স্মৃতির উদ্দেশ্যে ঘাঘট নদীর তীরে নির্মিত হয়েছে রক্তগৌরব স্মৃতিস্তম্ভটি। এই স্মৃতিস্তম্ভের দণ্ডাকার অংশের উচ্চতা প্রায় 30 ফুট। এর নকশায় তীর, ধনুক আর দেশীয় অস্ত্রের প্রতীকীভাবে উপস্থাপিত হয়েছে। স্মৃতিস্তম্ভের বেদিটি অপেক্ষাকৃত কম উঁচু বৃত্তাকার দেয়াল দিয়ে ঘেরা। নীরবে ধীরে ধীরে তারা সমস্ত স্মৃতিস্তম্ভের জায়গাটি ঘুরে দেখল। এক গভীর অনুভূতিতে ভরে গেল তাদের মন। শ্রদ্ধায় মাথানত হয়ে গেল মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। মহান স্বাধীনতা যুদ্ধের মধ্যে পাওয়া আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিল তারা। এরপর তারা যাত্রা করলো পদ্মাপাড়ের উদ্দেশ্যে। এই অধ্যায়ে আমরা যা যা করবো, অর্থাৎ এখানে কিছু কাজ দেওয়া আছে। যাই হোক, আমি তোমাদেরকে এই কাজগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।